ভোরের প্রথম আলো যখন পৃথিবীর বুকে এসে পড়ত তখন সেই বিশাল ও বিলাসবহুল অট্টালিকার ভেতরে এক অদ্ভুত দমবন্ধ করা নীরবতা নেমে আসত। বাইরের দেওয়ালগুলো দামি পাথরে মোড়ানো থাকলেও ভেতরের মানুষগুলোর মনে মানবিকতার কোনো ছিটে ফোঁটাও ছিল না। অর্থের অহংকারে অন্ধ হয়ে যাওয়া এই বাড়িটিতে প্রতিদিন একটি নিষ্পাপ জীবনের স্বপ্ন তিল তিল করে শেষ করে দেওয়া হচ্ছিল। নুসরাত, যে নিজের গর্ভে ৩ মাসের এক নতুন প্রাণ ধারণ করছিল, ভারী পায়ে এবং ক্লান্ত শরীরে রান্নাঘরে গেল এবং নিজের শাশুড়ি হামিদা বেগমের জন্য তার সবচেয়ে পছন্দের কাপে গরম চা নিয়ে আসলো। চায়ের কাপটি সবেমাত্র টেবিলে রাখা হয়েছিল, ঠিক তখনই হামিদা বেগম জেনে শুনে অত্যন্ত নিষ্ঠুরভাবে নিজের হাত ঝটকিয়ে দিলেন এবং ফুটন্ত গরম চা নুসরাতের হাতের উপর উপচে পড়ল। নুসরাত অসহ্য ব্যথায় কোক্কিয়ে উঠল, কিন্তু হামিদা বেগমের মুখে সামান্যতম অনুশোচনা বা দয়ার চিহ্ন ছিল না, বরং তার চোখে এক ভয়াবহ এবং কুৎসিত লোভ চকচক করছিল। তিনি নিজের কর্কশ গলায় চিৎকার করা শুরু করে দিলেন যে নুসরাতের দরিদ্র বাবা মা এখন পর্যন্ত সেই যৌতুকের বাকি টাকা কেন পাঠায়নি, যার প্রতিশ্রুতি বিয়ের সময় করা হয়েছিল। তিনি বারবার খোঁটা দিচ্ছিলেন যে তার ছেলে ফয়সাল এমন এক ভিখারি মেয়েকে বিয়ে করে নিজের জীবন পুরোপুরি বরবাদ করে নিয়েছে, যে মেয়ে নিজের সাথে না তো পর্যাপ্ত সোনা এনেছে আর না তো কোনো দামি গাড়ি। নুসরাত চুপচাপ নিজের পুড়ে যাওয়া হাতটি ঘষতে থাকল এবং নিজের উপচে পড়া চোখের জল লুকানোর ব্যর্থ চেষ্টা করতে থাকল, কারণ সে খুব ভালো করেই জানত যে এই পাষাণদের বাড়িতে তার চোখের জলের কোনো মূল্যই নেই। গত কয়েক মাস ধরে এটিই তার জীবনের রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছিল, যেখানে তাকে প্রতিটি ছোট থেকে ছোট বিষয়ে জঘন্যভাবে অপমান করা হতো এবং তার বাপের বাড়ির লোকদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হতো। তার মনে এক ক্ষীণ আশা ছিল যে হয়তো তার গর্ভে বেড়ে ওঠা নতুন বাচ্চার খবর শুনে এই বাড়ির পরিবেশ কিছুটা হলেও পাল্টে যাবে, কিন্তু বাস্তবে এই খবর শোনার পর তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার আরও বহু গুণ বেশি বেড়ে গিয়েছিল। বিয়ের আগে ফয়সাল খুব সাধারণ, ভদ্র এবং ভালোবাসা প্রদানকারী আদর্শ মানুষ হওয়ার নিখুঁত নাটক করত। সে নুসরাতকে মিথ্যে সুখের এবং রঙিন স্বপ্নের এক খুব সুন্দর পৃথিবী দেখিয়েছিল। সে বড় বড় কসম খেয়েছিল যে সে নুসরাতকে সব সময় রানীর মতো খুশি রাখবে এবং তাকে কখনো কোনো জিনিসের সামান্যতম অভাব হতে দেবে না, যার ওপর নুসরাত এবং তার সহজ সরল বাবা মা চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করে নিয়েছিলেন। কিন্তু বিয়ের কয়েক সপ্তাহ পার হতে না হতেই সেই লোকটির মুখ থেকে ভদ্রতার সেই নকল মুখোশ খসে পড়ল এবং তার আসল ও ভয়াবহ সত্য পুরোপুরি উন্মোচিত হয়ে গেল। হামিদা বেগমের লোভ তো কোনো অতল ও অন্ধকার কুয়োর মতো ছিল, যা কখনো ভরার নামই নিত না, এবং প্রতি দ্বিতীয় দিনে তাদের কোনো নতুন ও দামি আবদার সামনে চলে আসত। কখনো তাদের নিজের জন্য সোনার নতুন গহনা চাই হতো, তো কখনো বাড়ির জন্য কোনো নতুন ও মূল্যবান আসবাবপত্র, আর এই সব কিছু শুধু নুসরাতের অসহায় বাপের বাড়ির লোকেদের কাছেই দাবি করা হতো। নুসরাতের বাবা একজন অত্যন্ত সাধারণ স্কুল শিক্ষক ছিলেন, যিনি নিজের সারা জীবনের তিল তিল করে উপার্জিত অর্থ নিজের আদরের মেয়ের বিয়েতে হাসি মুখে লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু এই লোভী নেকড়েদের পেট কখনো ভরত না। নিজের বাপের বাড়ির মানুষদের এমন অসহায়তা দেখে নুসরাত রক্তের ঘোঁট বিলে থাকত এবং প্রায়ই গভীর রাতে লুকিয়ে বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। সে অনেকবার ভেবেছিল যে সে এই দম বন্ধ করা বিষাক্ত সম্পর্ক চিরতরে ছেড়ে দিয়ে সব সময়ের জন্য নিজের বাড়িতে ফিরে চলে যাবে, কিন্তু আমাদের এই সমাজের খোটা এবং নিজের বাবা মায়ের সম্মানের কথা ভেবে সে বারবার নিজেকে আটকে রাখত। তারপর যখন সে নিজের গর্ভবতী হওয়ার কথা জানতে পারল, তখন সে এই ভেবে সব কিছু মুখ বুজে সহ্য করার কঠিন নিশ্চয় করল যে হয়তো আগত এই নিষ্পাপ বাচ্চা এই বাড়িতে কিছুটা হলেও মানবিকতা এবং ভালোবাসা নিয়ে আসবে। সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হতেই বাইরে একটি চকচকে দামি গাড়ি এসে থামল এবং ফয়সাল বাড়ির ভেতরে প্রবেশ করল। কিন্তু আজ সে একদমই একা ছিল না, বরং তার সাথে এক অত্যন্ত উগ্র, আধুনিক এবং অহংকারী দেখতে মেয়ে ছিল, যার নাম ছিল তানিয়া। তানিয়া আর কেউ নয়, বরং ফয়সালের বসের একমাত্র আদরের মেয়ে ছিল, যার কাছে অগাধ ধনসম্পদ এবং কোম্পানিতে অনেক বড় প্রতিপত্তি ও ক্ষমতা ছিল। ফয়সাল কোনো ধরনের লজ্জা বা দ্বিধা ছাড়াই নির্লজ্জের মতো তানিয়ার হাত ধরে রেখেছিল এবং সে তাকে সরাসরি ড্রয়িং রুমে নিয়ে আসলো, যেখানে হামিদা বেগম আগে থেকেই সোফায় বসেছিলেন।
তানিয়ার দামি পোশাক এবং কথা বলার অহংকারী ধরন পরিষ্কার বলে দিচ্ছিল যে সে অন্য মানুষদের নিচু দেখাতে এবং নিজের ধনসম্পদের সস্তা প্রদর্শন করতে খুব আনন্দ পায়। সে হামিদা বেগমের পাশে সোফায় এমনভাবে গায়ে লিয়ে বসে গেল যেন সে সেই বাড়িরই মালকিন, এবং সে নুসরতের দিকে এক চরম ঘৃণা ও অহংকার ভরা নজরে দেখল। তার মুখের সেই অবজ্ঞা ভরা বাঁকা হাসি নুসরতের হৃদয়ে ধারালো খঞ্জরের মতো বিঁধছিল, কারণ সে নিজের মনে বুঝে গিয়েছিল যে এই মহিলা তার সাজানো বাড়ি এবং তার জীবনে দাউ দাউ করে আগুন লাগানোর উদ্দেশ্যেই এসেছে। নিজের বিবাহিত বউকে দেখে যেখানে হামিদা বেগমের কপালে সবসময় বিরক্তির ভাঁজ পড়ে যেত, সেখানে তানিয়াকে দেখেই তার মুখে এক কৃত্রিম ও তোষামতপূর্ণ হাসি কেলে গেল, এবং তিনি পরম আদরে নিজের বাহু প্রসারিত করে দিলেন। তিনি তানিয়াকে এমনভাবে অত্যন্ত আগ্রহের সাথে স্বাগত জানালেন যেন কোনো দেশের মহারানী তাদের বাড়িতে পদার্পণ করেছেন, এবং তৎক্ষণাৎ চাকরদের সবচেয়ে ভালো নাস্তা এবং দামি মিষ্টি আনার কড়া হুকুম দিয়ে দিলেন। নুসরাত রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে এই সব জঘন্য তামাশা দেখছিল, এবং তার বুক ভয়ে দুরুদুরু করছিল, কারণ সে কোনোভাবেই বুঝতে পারছিল না যে আসলে এই বাড়িতে আজ চলছেটা কি। যখন নুসরাত অনেক কষ্টের সাহস জুটিয়ে এগিয়ে এসে ফয়সালের কাছে এই অজানা মেয়ে সম্পর্কে এবং তার এভাবে হাত ধরে থাকার বিষয়ে প্রশ্ন করল, তখন পুরো ঘরে এক ভয়াবহ ও থমথমে নিস্তব্ধতা নেমে আসল। ফয়সাল কোনো ধরনের কৈফিয়ত দেওয়ার বদলে রাগে নিজের চোখ রাঙাল এবং দ্রুত এগিয়ে এসে নুসরাতের গালে এত জোরে এক থাপ্পড় মারল যে সে নিজের শরীরের ভারসাম্য হারিয়ে ফেলল এবং সরাসরি শক্ত মাটিতে গিয়ে পড়ল। সে নিজের পেট শক্ত করে ব্যথায় কোকিয়ে উঠল, কিন্তু ফয়সাল বা তার মায়ের মধ্যে কেউ তাকে মাটি থেকে তোলার জন্য নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। ফয়সাল চরম ঘৃণাভরা চোখে মাটিতে পড়ে থাকা নিজের অসহায় স্ত্রীকে দেখল এবং খুব ঠান্ডা মাথায় বলল যে এখন তার এই মেয়ের কোনো প্রয়োজনই নেই, কারণ তানিয়াকে বিয়ে করার পর সে খুব সহজেই কোম্পানির ডিরেক্টর হয়ে যাবে। সে নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে চরম অবজ্ঞার সাথে বলল যে নুসরাতের মতো মিডল ক্লাস এক মেয়ে তার মতো উচ্চাকাঙ্ক্ষী মানুষের জন্য শুধু এবং শুধুই একটি বোঝা, এবং সে নিজের সফলতার জীবনে কোনো ধরনের বাধা বা পিছুটান সহ্য করতে পারে না। তানিয়া পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল এবং ফয়সালের এই নিষ্ঠুর কথাগুলো পুরোপুরি উপভোগ করছিল। ঠিক সেই সময় হামিদা বেগম নিজের ঘর থেকে কিছু আগে থেকেই তৈরি করা কাগজপত্র নিয়ে আসলেন, এবং তিনি সেই ফাইল নুসরাতের মুখের উপর ছুঁড়ে মেরে ধমক দিয়ে বললেন যে এটি তালাকের আইনি কাগজ, যেটিতে তাকে এখনই কোনো কথা ছাড়া সই করতে হবে। সেই কাগজগুলোতে অত্যন্ত চালাকির সাথে লেখা ছিল যে নুসরাত সম্পূর্ণ নিজের ইচ্ছায় এই বাড়ি চিরতরে ছাড়ছে এবং ভবিষ্যতে ফয়সালের সম্পত্তিতে কোনো আইনি দাবি দাওয়া করবে না। হামিদা বেগম হুমকি দিলেন যে যদি সে কোনো ঝামেলা না করে চুপচাপ সই না করে, তবে তিনি তার বাবা মাকে মিথ্যা জালিয়াতির মামলায় ফাঁসিয়ে সোজা জেলে পাঠিয়ে দেবেন। নুসরাতের আকুতি। নুসরত ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল, এবং সে ফয়সালের পা শক্ত করে ধরে মনে করিয়ে দিল যে সে তার বাচ্চার মা হতে চলেছে, এবং অন্তত সেই অনাগত নিষ্পাপ শিশুর খাতিরে সে যেন তাকে এভাবে রাতের বেলা বাড়ি থেকে বের না করে দেয়। কিন্তু ফয়সালের চোখে তখন শয়তান সওয়ার ছিল, এবং সে পুরো নিষ্ঠুরতার সাথে নুসরাতকে সজোরে লাথি মেরে বলল যে সে কিভাবে মেনে নেবে যে এই বাচ্চা তারই। সে সবার সামনে অত্যন্ত নির্লজ্জভাবে নিজের স্ত্রীর চরিত্রেই নোংরা কাদা ছিটিয়ে সেই পবিত্র সম্পর্ককে চিরতরে কলঙ্কিত করে দিল, এবং সেই অনাগত প্রাণকে এক অবৈধ সন্তানের নাম দিয়ে দিল। এই জঘন্য ও মিথ্যা অভিযোগ শুনে নুসরাতের পায়ের তলা থেকে মাটি সরে গেল, এবং তার আত্মা পুরোপুরি ক্ষতবিক্ষত হয়ে গেল, কারণ একজন সতী মহিলার জন্য নিজের চরিত্রে এমন ভয়ঙ্কর অপবাদ সহ্য করা মৃত্যুর চেয়েও 1000 গুণ বেশি কষ্টকর হয়। সে কাঁপতে থাকা হাতে তালাকের কাগজগুলোতে সই করে দিল, কারণ এখন সে সেই অমানুষ পশুদের সাথে এক ছাদের নিচে আর এক মুহূর্তও থাকতে চাইছিল না। হামিদা বেগম রাতের সেই ঘুটঘুটে অন্ধকারে নুসরাতের হাত ধরলেন এবং ধাক্কা মারতে মারতে বাড়ির প্রধান দরজা থেকে বাইরের রাস্তায় ছুঁড়ে ফেলে দিলেন এবং দরজা জোরে সশব্দে বন্ধ করে দিলেন। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং আকাশে বিকট শব্দে বিজলি চমকাচ্ছিল, যেন প্রকৃতিও সেই অসহায় গর্ভবতী মহিলার সীমাহীন কষ্ট দেখে নিজের চোখের জল ফেলছিল। নুসরাতের কাছে না তো মাথা গোজার মতো কোনো ছাদ ছিল, না পকেটে একটিও টাকা ছিল,
আর না তো এতটুকু সাহস বেঁচেছিল যে সে রাতের এই প্রহরে নিজের বাবা মায়ের বাড়ি গিয়ে তাদের এই ভয়ানক খবর শোনাতে পারে। সে শুধু নিজের পেট 2 হাত দিয়ে পরম মমতায় বাঁচাতে বাঁচাতে রাস্তায় দিশেহারা হয়ে এবং কোনো গন্তব্য ছাড়াই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কনকনে ঠান্ডা হাওয়া এবং প্রবল বৃষ্টি তার দুর্বল শরীরকে পুরোপুরি অবশ করে দিয়েছিল এবং অনবরত কাঁদার কারণে তার চোখের সামনে এখন গভীর অন্ধকার নেমে আসতে লাগল। অনেক কিলোমিটার একটানা হাঁটার পর তার ক্লান্ত শরীর অবশেষে হার মেনে নিল এবং পায়ের শক্তি পুরোপুরি শেষ হয়ে গেল। মাঝ রাস্তায় একটি দ্রুতগামী গাড়ির তীব্র আলো তার চোখের ওপর পড়ল এবং এর আগে যে সে কিছু বুঝতে পারত, সে মাথা ঘুরে সেই ঠান্ডা ও ভেজা কাদামাখা রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন পৃথিবী তার চারপাশে পুরোপুরি শান্ত হয়ে গিয়েছিল, যখন নুসরাত নিজের ভারী চোখ মেলল, তখন সে এক অদ্ভুত সাদা আলো এবং ওষুধের তীব্র গন্ধ অনুভব করল, যা সেই রাতের অন্ধকার থেকে একদমই আলাদা ছিল। সে একটি বিলাসবহুল নামিদামি হাসপাতালের ভিআইপি কামরায় নরম বিছানায় শুয়েছিল এবং তার হাতে গ্লুকোজের ড্রিপ লাগানো ছিল। সে ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ নিজের পেটে হাত রাখল এবং এটি অনুভব করে স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলল যে তার গর্ভের বাচ্চা একদম সুরক্ষিত আছে। সে এটি বোঝার আপ্রাণ চেষ্টা করছিল যে আসলে সে এই অজানা জায়গায় কিভাবে পৌঁছল এবং তাকে মাঝ রাস্তা থেকে কে বাঁচাল। তখনই তার নজর কামরার কোণে রাখা বড় সোফায় পড়ল, যেখানে এক লম্বা, সুদর্শন এবং আকর্ষণীয় মানুষ চুপচাপ বসেছিলেন, যার চোখ তার ওপরেই স্থির হয়ে আটকে ছিল। তিনি এক অত্যন্ত দামি ও রুচিশীল স্যুট পরেছিলেন এবং তার মুখে এমন এক শান্ত ও গম্ভীর ভাব ছিল যা কোনো খুব শক্তিশালী ও ক্ষমতাবান মানুষের হয়। যেমনই সেই মানুষটি নিজের জায়গা থেকে উঠলেন এবং আলোর সামনে এগিয়ে আসলেন, নুসরাতের চোখ বিস্ময়ে পুরোপুরি বড় হয়ে গেল, কারণ সেই মুখটি তার কাছে একদমই অজানা ছিল না। সেই মানুষটি আর কেউ নয়, বরং রায়হান ছিল। সেই রায়হান যে ছোটবেলায় তার সবচেয়ে ভালো বন্ধু এবং তার সবচেয়ে বড় রক্ষক হতো। ছোটবেলায় যখনই পাড়ার অন্য দুষ্টু ছেলেরা নুসরাতকে খ্যাপাত বা বিরক্ত করত, তখন রায়হান সব সময় এক মজবুত পাথরের দেওয়ালের মতো তার সামনে এসে দাঁড়িয়ে যেত। অনেক বছর আগে রায়হানের পরিবার এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল এবং তারপর তাদের কখনো কোনো ধরনের কথা হয়নি। কিন্তু আজ এত বছর পর তাকে এমন অসহায় অবস্থায় দেখে নুসরাতের চোখে অঝরে জল চলে আসল। রায়হান খুব কোমলতার সাথে এগিয়ে এসে নুসরাতের মাথায় পরম মমতায় হাত রাখল এবং তার চোখ দিয়ে বয়ে যাওয়া গরম জল পরম যত্নে মুছে দিয়ে তাকে শান্ত হতে বলল। সে এমন কোনো অবান্তর প্রশ্ন করল না যাতে নুসরাতের কষ্ট আরও বেড়ে যায়। সে এটি জিজ্ঞেস করল না যে রাতের সেই প্রহরে সে রাস্তায় কেন দিশেহারা হয়ে ঘুরছিল বা তার স্বামী ফয়সাল কোথায় ছিল। রায়হান এক অত্যন্ত নামকরা এবং তুখোড় আইনজীবী হয়ে উঠেছিল, যে মানুষের মুখ দেখেই মনের কথা পড়ে নিত, এবং নুসরাতের এমন করুণ অবস্থা দেখে সে কিছু না বলেই সব ভয়াবহ সত্য বুঝে গিয়েছিল। রায়হান নিজের ভারী ও শান্ত গলায় শুধু এতটুকু জানাল যে সে গতরাতে নিজের এক খুব জরুরি মিটিং শেষ করে ফিরে আসছিল, যখন সে নুসরাতকে রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে যেতে দেখল। সে তৎক্ষণাৎ নিজের গাড়ি থামাল এবং এক মুহূর্তও নষ্ট না করে তাকে এই শহরের সবচেয়ে ভালো হাসপাতালের সেরা ডাক্তারদের তত্ত্বাবধানে ভর্তি করিয়ে দিল। রায়হান ডাক্তারদের কড়া নির্দেশ দিয়েছিল যে নুসরাত এবং তার হতে চলা বাচ্চার স্বাস্থ্যের সাথে কোনো ধরনের আপোষ করা চলবে না, এবং এর জন্য সে যত বড় দামই হোক তা চুকাতেও প্রস্তুত ছিল। পরের কয়েকদিন পর্যন্ত রায়হান নিজের ছায়ার মতো হাসপাতালে নুসরাতের সাথে উপস্থিত থাকল, এবং সে নিজের সব গুরুত্বপূর্ণ মিটিং কিছু সময়ের জন্য বাতিল করে দিল। সে নিজে দাঁড়িয়ে থেকে নিশ্চিত করত যেন নুসরাত একদম সঠিক সময়ে ওষুধ পায় এবং তার মনে কোনো ধরনের মানসিক চাপ না হয়।
রায়হানের এই নিঃস্বার্থ সেবা এবং কোনো প্রশ্ন করার তোয়াক্কা না করে পাশে থাকা নুসরাতের ভেঙে যাওয়া হৃদয়ে এক অত্যন্ত অলৌকিক এবং কার্যকরী মলমের কাজ করল। যখন ডাক্তার নুসরাতকে হাসপাতাল থেকে পুরোপুরি ছুটি দিয়ে দিলেন, তখন সে গভীর চিন্তায় পড়ে গেল যে এখন সে কোথায় যাবে, কারণ সে কোনোভাবেই নিজের বাবা মায়ের ওপর নতুন করে বোঝা হতে চাইছিল না। কিন্তু রায়হান আগে থেকেই সব কিছু ভেবে গুছিয়ে রেখেছিল এবং সে তাকে নিজের গাড়িতে বসিয়ে শহরের এক অত্যন্ত অভিজাত ও সুরক্ষিত এলাকায় তৈরি এক সুন্দর বিল্ডিংয়ে নিয়ে গেল। এটি একটি চমৎকার এবং পুরোপুরি দামি আসবাবে সাজানো অ্যাপার্টমেন্ট ছিল, যা রায়হান বিশেষভাবে নুসরাতের সুরক্ষা এবং তার আরামের কথা মাথায় রেখে কিনেছিল। অ্যাপার্টমেন্টের ভেতরে পা রাখতেই নুসরাত এক অত্যন্ত সুখদ এবং ইতিবাচক শক্তির অনুভব করল, যেখানে প্রতিটি ছোট থেকে ছোট জিনিসের খুব সূক্ষ্মভাবে খেয়াল রাখা হয়েছিল। রায়হান নুসরাতের সার্বক্ষণিক দেখভালের জন্য এক অত্যন্ত ভরসাযোগ্য এবং অভিজ্ঞ মহিলাকেও কাজে রেখেছিল, যাতে তাকে ঘরের কোনো কাজে সামান্যতম সমস্যায় না পড়তে হয়। রায়হান খুব ভালো করেই জানত যে গর্ভাবস্থার এই প্রথম দিকে নুসরাতের অনেক বেশি বিশ্রাম এবং সঠিক পুষ্টির কঠোর প্রয়োজন, যা সে এই বাড়িতে খুব সহজেই পেতে পারত। গর্ভাবস্থার কারণে নুসরাতের খাওয়া দাওয়ায় খুব সমস্যা হতো এবং তার সবসময় বমি বমি ভাব অনুভব হতো, যার কারণে সে আগের চেয়ে খুব দুর্বল হয়ে গিয়েছিল। রায়হান খুব ভালোবেসে শহরের সবচেয়ে নামকরা দোকান থেকে সেই সব মিষ্টিয়া স্ন্যাক্স আনালো যা নুসরাত ছোটবেলায় খুব শখ করে খেত। তেঁতুলের টক মিষ্টিগুলি থেকে শুরু করে বিশেষ ধরনের মটরি পর্যন্ত রায়হান প্রতিটি জিনিস এনে টেবিলে সুন্দর করে সাজিয়ে দিল, যা দেখে নুসরাতের মুখে বহু বছর পর এক সত্যিকারের ও অত্যন্ত সুন্দর হাসি ফুটে উঠল। রায়হান নুসরাতকে হাত খরচের জন্য কিছু টাকা এবং একটি নতুন ফোনও দিল, যাতে সে প্রয়োজন পড়লে যে কোনো মুহূর্তে কারোর সাথে যোগাযোগ করতে পারে এবং সে নিজেকে এই পৃথিবীতে একা বা অসহায় অনুভব না করে। নুসরাত চরম দ্বিধা করে বলল যে সে রায়হানের এত সব বড় উপকারের ঋণ কিভাবে শোধ করবে। তো রায়হান শুধু হাসি মুখে বলল যে ছোটবেলার পবিত্র বন্ধুত্বে কখনো উপকার গোনা হয় না। সে নুসরাতকে ভরসা দিল যে যতক্ষণ সে পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছে না এবং নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াচ্ছে না, ততক্ষণ সে সবসময় এক মজবুত ছায়ার মতো তার সাথে থাকবে। সেই সুরক্ষিত মনোরম পরিবেশ এবং রায়হানের নিঃস্বার্থ আশ্রয় নুসরাতের ভেতরের সেই ভয় পাওয়া ও কুঁকড়ে থাকা মেয়েটিকে পুরোপুরি বদলে দিল, যে মেয়েটি কাল পর্যন্ত ভাগ্যের কাছে চরমভাবে হার মেনে নিয়েছিল। এখন সে রাতভর কাঁদার বদলে নিজের আগত বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবতে লাগল এবং নিজের স্বাস্থ্যের উপর পুরো নজর দিতে লাগল। সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে যদি সে নিজে ভেতর থেকে দুর্বল হয়ে থাকে, তবে সে কখনো এই জালেম ও স্বার্থপর পৃথিবীতে নিজের বাচ্চার রক্ষা করতে পারবে না। যখন সে আয়নার সামনে দাঁড়াত, তখন সে নিজের চোখে এক নতুন চমক এবং এক অটুট বিশ্বাস দেখতে পেত, যা ফয়সাল এবং হামিদা বেগমের পাশবিক অত্যাচারের কারণে কোথাও হারিয়ে গিয়েছিল। সে নিজের পেটে হাত বুলিয়ে নিজের সেই অনাগত বাচ্চার কাছে এক খুব শক্ত প্রতিজ্ঞা করল যে সে তাকে কখনো সেই নরকে ফিরিয়ে নিয়ে যাবে না যেখানে তাদের অবজ্ঞা করা হয়েছিল। এর সাথে সে এটিও ঠিক করে নিল যে সে সেই প্রতারকদের এত সহজে ছেলে দেবে না যারা তার সরলতার সুযোগ নিয়েছে এবং তার সম্মানকে ধুলোয় মিশিয়েছে। নুসরাত এখন জানত যে আসল লড়াই এখনও শুরু হওয়া বাকি আছে, কারণ ফয়সাল এবং তার মা এত সহজে তাকে শান্তিতে জীবন কাটাতে দেবে না এবং কোনো না কোনো নোংরা চাল অবশ্যই চালবে। কিন্তু এইবার সে একদমই একা এবং নিঃস্ব ছিল না, বরং তার কাছে রায়হানের মতো এক অত্যন্ত বুদ্ধিমান, ক্ষমতাবান ও শক্তিশালী বন্ধু ছিল, যে প্রতি পদে তার সাথে দাঁড়িয়েছিল। সে নিজেকে মানসিকভাবে শক্তিশালী করা শুরু করে দিল এবং নিজের গত জীবনের প্রতিটি সেই প্রমাণ জোগাড় করার কঠিন সংকল্প নিল, যা ভবিষ্যতে তার খুব কাজে আসতে চলেছিল। অন্যদিকে রায়হান যখনই নুসরাতকে শান্তিতে ঘুমাতে দেখত, তখন তার হাতের মুঠি রাগে শক্ত হয়ে যেত এবং চোখে সেই পাপিষ্ঠ লোকেদের জন্য ভয়াবহ ঘৃণা দেখা যেত। সে মনে মনে কসম খেয়েছিল যে যে মানুষটি নুসরাতের চোখে জল দিয়েছে, সে তাদের জীবনকে নরকে পরিণত করেই ছাড়বে।
রায়হান বাইরে থেকে খুব শান্ত দেখালেও তার ভেতরে এক বিপজ্জনক আগ্নেয়গিরির দাউ করে জ্বলছিল, যা সঠিক সময় আসলে ফয়সাল এবং তার পরিবারকে পুরোপুরি পুড়িয়ে ছাই করে দিতে চলেছিল। এই সময়টি এক অত্যন্ত বিপজ্জনক ঝড়ের আগের সেই রহস্যময় ও থমথমে শান্তির মতো ছিল। নুসরাত এখন সেই অসহায় বউয়ের খোলস থেকে পুরোপুরি বেরিয়ে এসেছিল এবং এমন এক রণদেহী সিংহীর রূপ নিচ্ছিল যে নিজের বাচ্চার জন্য পৃথিবীর যে কোনো শক্তির সাথে লড়তে প্রস্তুত ছিল। সে এখন শুধু সেই কাঙ্ক্ষিত দিনের অপেক্ষায় ছিল যখন সে নিজের শত্রুদের চোখের দিকে সরাসরি তাকিয়ে তাদের প্রতিটি মিথ্যার পর্দা ফাঁস করবে এবং তাদের কৃতকর্মের সবচেয়ে ভয়াবহ ও ভয়ঙ্কর শাস্তি পাইয়ে দেবে। রায়হান চুপচাপ নিজের ক্ষমতাবান পরিচিতদের ব্যবহার করা শুরু করে দিয়েছিল, যাতে সে ফয়সাল এবং হামিদা বেগমের প্রতিটি জঘন্য কাজের পুরো তথ্য বের করতে পারে। এক সফল আইনজীবী হওয়ার সুবাদে সে খুব ভালো করে জানত যে আদালতে শুধু মুখের কথা বা আবেগ কাজ আসে না, বরং সেখানে পোক্ত এবং কোনো সন্দেহ ছাড়া অকাট্য প্রমাণের প্রয়োজন হয়। সে নিজের সবচেয়ে ভালো গোয়েন্দাদের ফয়সালের কোম্পানি এবং তার ব্যাংক অ্যাকাউন্টের পুরো খুঁটিনাটি তদন্ত করার কাজে লাগিয়ে দিয়েছিল, যাতে তার প্রতিটি দুর্বলতা খুঁজে বের করা যায়। এইসবের মাঝে নুসরাতের নিজের বৃদ্ধ বাবা মায়ের কথাও খুব মনে পড়ত, কিন্তু সে এখন তাদের নিজের এই অবস্থার কথা বলে একদম চিন্তিত করতে চাইছিল না। সে জানত যে যদি তার বাবা জানতে পারেন যে তার আদরের মেয়েকে কিভাবে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তবে তিনি এই বিশাল আঘাত কখনো সহ্য করতে পারবেন না এবং পুরোপুরি ভেঙে পড়বেন। তাই সে সিদ্ধান্ত নিল যে যতক্ষণ না সে পুরোপুরি বিচার পাচ্ছে এবং ফয়সাল তার উপযুক্ত শাস্তি না পাচ্ছে, ততক্ষণ সে নিজের বাবা মায়ের কাছ থেকে এই সত্যটি পুরোপুরি লুকিয়ে রাখবে। অ্যাপার্টমেন্টের সেই ব্যালকনি নুসরাতের সবচেয়ে প্রিয় জায়গা হয়ে উঠেছিল, যেখানে সে প্রতিদিন সকালে বসে টাটকা হাওয়া নিত এবং নিজের বাচ্চার সাথে অনেক মিষ্টি মিষ্টি কথা বলত। রায়হান প্রায়ই সন্ধ্যায় কাজ থেকে ফিরে তার সাথে চা খেত এবং তারা দুজনে নিজেদের ছোটবেলার পুরনো ও মিষ্টি স্মৃতিগুলো মনে করে অঝরে হাসত। এই ছোট ছোট খুশির মুহূর্তগুলো নুসরাতের হৃদয়ে জমে থাকা সেই গভীর ও কালো দুঃখকে ধীরে ধীরে গলিয়ে দিয়েছিল এবং তাকে এক নতুন আশার আলো পরিষ্কারভাবে দেখা দিতে শুরু করেছিল। রায়হানের হৃদয়ে নুসরাতের জন্য যে ভালোবাসা ছোটবেলা থেকেই পরম যত্নে লুকিয়েছিল, তা এখন আরও বেশি গভীর ও মজবুত হয়ে উঠেছিল, কিন্তু সে কখনো এটি কথায় জাহির করেনি। সে জানত যে এই সময়টি নুসরাতের সামনে নিজের ভালোবাসা প্রকাশ করার একদমই নয়, বরং তাকে একজন ভালো বন্ধুর মতো কোনো শর্ত ছাড়াই পুরো মানসিক ও আবেগীয় আশ্রয় দেওয়ার। তার এই নিঃস্বার্থ ভাবনা এবং সততা নুসরাতকে তার আরও বেশি কাছে নিয়ে আসছিল। যদিও তারা দুজনে এই সুন্দর সম্পর্ককে এখনও পর্যন্ত কোনো নাম দেয়নি। এখন নুসরাতের ভয় পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল এবং সে জানত যে জীবনে যাই মুশকিল আসুক, রায়হান প্রতি পদে এক দুর্ভেদ্য ঢালের মতো তার সাথে শক্তভাবে দাঁড়িয়ে থাকবে। সে প্রতি রাতে শান্তিতে ঘুমাতে পারত, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল যে বাইরে কেউ আছে যে তার এবং তার বাচ্চার সুরক্ষার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে পারে। এটি একটি নতুন ও মজবুত শুরু ছিল, যা নুসরাতকে সেই ভয়াবহ অতীতের কালো ছায়া থেকে পুরোপুরি আজাদ করে দিয়েছিল এবং সে এখন আগত জীবনের বড় যুদ্ধের জন্য একদম প্রস্তুত ছিল। কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি খুব দ্রুত বদলাতে লাগল এবং ওদিকে ফয়সাল ও তানিয়ার এক অত্যন্ত রাজকীয় বাগদানের প্রস্তুতি ধুমধাম করে শুরু হয়ে গেল। তানিয়ার বাবা, যিনি শহরের এক অত্যন্ত বড় ও নামী শিল্পপতি ছিলেন, নিজের একমাত্র মেয়ের খুশির জন্য জলের মতো টাকা খরচ করতে প্রস্তুত ছিলেন। কিন্তু তিনি ফয়সালের সামনে এক অত্যন্ত কঠোর শর্ত রেখেছিলেন যে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসে সামিল হওয়ার আগে তার পুরো আইনি রেকর্ড একদম পরিষ্কার ও নিষ্কলঙ্ক হতে হবে। এই শর্ত শুনে ফয়সাল এবং তার লোভী মা হামিদা বেগমের কপালে চিন্তার গভীর রেখা ফুটে উঠল। যে বিলাসবহুল বাড়িতে তারা আরাম করে থাকছিলেন, সেটি কেনার সময় নুসরাতের বাবা নিজের সারা জীবনের জমানো পুঁজি নির্দ্বিধায় লাগিয়েছিলেন এবং সেই বাড়ি আইনিভাবে নুসরাত এবং ফয়সাল দুজনের নামে ছিল। তাদের চরম ভয় হতে লাগল যে যদি নুসরাত ফিরে এসে নিজের আইনি অধিকার দাবি করে, তবে তাদের সব ভণ্ডামি ফাঁস হয়ে যাবে এবং তানিয়ার পরিবারের সামনে তাদের সম্মান ধুলোয় মিশে যাবে।
নিজেদের এই কালো সত্যকে লুকাতে হামিদা বেগমের ধূর্ত মস্তিষ্ক এক অত্যন্ত ভয়াবহ ও জঘন্য ষড়যন্ত্র রচনা করল। তারা ঠিক করলেন যে নুসরাতের ওপর এমন নোংরা হামলা করবেন যে সে সমাজে কাউকে নিজের মুখ দেখানোর যোগ্যই থাকবে না। তারা শহরের এক অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ও চতুর আইনজীবীকে মোটা টাকা দিয়ে এক এমন মিথ্যা মামলা তৈরি করালেন যাতে সত্যের এক বিন্দুই ছিল না। আদালতে মামলা করার সাথে সাথে সেই মা ছিলে নিজেদের পুরো বংশের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সোশ্যাল মিডিয়ায় নুসরাতের বিরুদ্ধে এক অত্যন্ত জঘন্য অভিযান শুরু করে দিলেন। তারা নিজেদের আত্মীয় স্বজনের সামনে নিজেদের এক অসহায় ও পীড়িত পরিবারের মতো পেশ করলেন এবং মিথ্যে চোখের জল ফেলে এই গুজব ছড়িয়ে দিলেন যে নুসরাত এক অত্যন্ত চরিত্রহীন এবং লোভী মহিলা। তারাই ডাহা মিথ্যে বললেন যে নুসরাত রাতের অন্ধকারে নিজের এক পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছে এবং যাওয়ার সময় বাড়ির সব দামি পৈতৃক সোনাও চুরি করে নিয়ে গিয়েছে। নিজের এই মিথ্যে কাহিনীকে আরও বেশি মুখরোচক ও পোক্ত করার জন্য ফয়সাল নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে সেই অনাগত বাচ্চাকেও মাঝখানে টেনে আসলো। সে বংশের লোকদের নির্লজ্জভাবে বলল যে নুসরতের গর্ভে বেড়ে ওঠা সেই বাচ্চা তার নয়, বরং সেই অজ্ঞাত প্রেমিকের, যার সাথে সে বাড়ি থেকে পালিয়েছে। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজের এটি এক অত্যন্ত বড় তিক্ত সত্য যে মানুষ কোনো প্রমাণ ছাড়াই একজন মহিলার চরিত্রে আঙুল তুলতে সামান্য দেরি করে না, এবং হামিদা বেগমের কথায় সবাই খুব সহজেই বিশ্বাস করে নিল। চারপাশ থেকে নুসরাতের চরিত্রে কাদা ছেটানো হতে লাগল, এবং সেই আত্মীয়রা যারা কখনো নুসরাতের ভদ্রতার কসম খেত আজ তাকে কুলটা ও কলঙ্কিনী বলে অকঠ্য গালি দিচ্ছিল। এইসব গুজব এবং ষড়যন্ত্র থেকে পুরোপুরি বেখবর নুসরাত নিজের সেই সুরক্ষিত অ্যাপার্টমেন্টে নিজের এক নতুন ও শান্ত জীবন শুরু করার চেষ্টা করছিল। সেই বিষয়ে একদমই অজানা ছিল যে তার পিঠ পিছে এক অত্যন্ত বড় ঝড় আকার নিচ্ছে, যা তার এই নতুন শান্তিকে আরও একবার তছনছ করার জন্য দ্রুত তার দিকে এগিয়ে আসছিল। এক দুপুরে যখন নুসরাত ব্যালকানিতে বসে নিজের কিছু প্রিয় বই পড়ছিল, তখনই দরজার ঘণ্টা বাজল এবং রায়হানের রাখা কেয়ারটেকার একটি খয়েরি রঙের খাম এনে তাকে দিল। সেই খামের ওপর আদালতের এক বড় শিলমোহর লাগানো ছিল, এবং সেটি দেখেই নুসরাতের বুকের ধরফড়ানি হঠাৎ করে খুব বেড়ে গেল। তার কাঁপতে থাকা হাত যেমনই সেই খামটি খুলল এবং তাতে রাখা সেই আইনি পাতাগুলো পড়া শুরু করল, তো তার চোখের সামনে আরও একবার সেই কালো ও ভয়াবহ রাতের ভয়ঙ্কর দৃশ্য জীবন্ত হয়ে ঘুরতে লাগল। সেই পাতায় লেখা প্রতিটি শব্দ কোনো বিষাক্ত তীরের মতো সরাসরি তার বুকে বিঁধছিল, কারণ ফয়সাল তার উপর ব্যভিচার, জালিয়াতি এবং চুরির অত্যন্ত গুরুতর মামলা ঠুকে দিয়েছিল। নোটিশে পরিষ্কার লেখা ছিল যে ফয়সাল তৎক্ষণাৎ তালাক চায় এবং নুসরাতকে তার কোনো সম্পত্তির আশেপাশে ঘেঁষতে দেওয়া না হয়। এমন ভিত্তিহীন ও মিথ্যা নোটিশটি পড়ে নুসরাতের পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং তার শরীর এক শুকনো পাতার মতো থরথর করে কাঁপতে লাগল। মিথ্যা ও প্রবঞ্চনার সেই চরম সীমা দেখে তার সাহস এক মুহূর্তের জন্য পুরোপুরি ভেঙে গেল এবং সে সেই কাগজপত্র বুকে জড়িয়ে ধরে মাটিতে হাঁটুর উপর বসে পড়ল। তার চোখ দিয়ে চোখের জলের এক প্লাবন বয়ে গেল এবং তার মুখ দিয়ে শুধু একটিই প্রশ্ন বেরোচ্ছিল যে আসলে ভগবান তাকে কোন অপরাধের এমন ভয়াবহ শাস্তি দিচ্ছেন। ঠিক সেই সময় অ্যাপার্টমেন্টের প্রধান দরজা খুলল এবং রায়হান নিজের অফিসের কাজ থেকে ফিরে আসল, কিন্তু হলের এমন দৃশ্য দেখে তার পা সেখানেই থমকে গেল। সে দেখল যে নুসরাত মাটিতে বসে খুব বাজেভাবে ফুঁপিয়ে কাঁদছে এবং তার আশেপাশে কিছু আইনি কাগজ ছড়িয়ে ছিটিয়ে আছে। রায়হান নিজের ব্রিফকেস সেখানেই সোফায় ছুঁড়ে ফেলল এবং তৎক্ষণাৎ দৌড়ে নুসরাতের কাছে হাঁটুর উপর বসে পড়ল। তার হৃদয়ে নুসরাতকে এভাবে ভেঙে পড়তে দেখে খুব জোরে ব্যথা করছিল, কারণ সে তাকে সবসময় হাসি মুখে দেখতে চাইত। রায়হান খুব নরমভাবে নুসরাতের কাঁপতে থাকা হাত থেকে সেই আদালতের নোটিশ নিল এবং নিজের তীক্ষ্ণ চোখে তাতে লেখা সেই সব জঘন্য অভিযোগ দ্রুত পড়া শুরু করল। যেমন যেমন সে সেই মিথ্যা ও নোংরা কথাগুলো পড়ছিল, তার মুখের সেই নরম ও কোমল ভাব পুরোপুরি গায়েব হয়ে যাচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই রায়হানের মুখে এমন এক ভয়াবহ ঠান্ডা কঠোরতা ছেয়ে গেল যা দেখে আদালতে বড় বড় অপরাধীরাও ভয়ে ঘামতে থাকত। রায়হান এক গভীর শ্বাস নিল এবং সেই কাগজগুলো ভাঁজ করে নুসরাতকে সাহারা দিয়ে সোফায় বসাল। তার চোখে এক বিপজ্জনক আগুন জ্বলছিল,
সে খুব শান্ত কিন্তু এক অত্যন্ত ভারী গলায় নুসরাতকে বলল যে এটি চোখের জল ফেলার শেষ দিন। এরপর তোমার চোখ থেকে একটি ফোঁটাও পড়া একদম উচিত নয়। সে নুসরাতের চোখের দিকে সরাসরি তাকিয়ে ঘোষণা করল যে আজ থেকে সে তার আইনি আইনজীবীও এবং এখন এই লড়াই সে নিজের সামনে এগিয়ে লড়বে। সে আদালতের সেই জঘন্য নোটিশটি টেবিলে আছড়ে মেরে নিজের দাঁত কিড়মির করল এবং বলল যে ফয়সাল এই মিথ্যা মামলা দায়ের করে নিজের জীবনের সবচেয়ে বড় ও ভয়াবহ ভুল করে ফেলেছে। এখন সময়ে এসে গিয়েছে যে এই সব আবর্জনা চিরতরের জন্য পরিষ্কার করে দেওয়া হোক। তার এই আত্মবিশ্বাস এবং তার গলার সেই তেজ শুনে নুসরাতের ভেতরেও যেন এক নতুন ও অসীম শক্তির সঞ্চার হতে লাগল। রায়হান নিজের ফোন বের করল এবং তৎক্ষণাৎ নিজের লিগ্যাল টিমের সবচেয়ে সেরা তদন্তকারী ও আইনজীবীদের লাইনে নিয়ে এক অত্যন্ত গোপন ও জরুরি মিটিং ঠিক করে নিল। সে নিজের টিমকে কড়া নির্দেশ দিল যে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফয়সাল, তানিয়া এবং হামিদা বেগমের জীবনের প্রতিটি ছোট বড় ও কালো সত্য নিজের টেবিলে চাই। সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আত্মরক্ষা করবে না, বরং আদালতে এমন এক জোরালো হামলা করবে যে তাদের শত্রুরা পাল্টা আক্রমণ করতেই ভুলে যাবে। ফয়সাল এবং হামিদা বেগম নিজেদের সেই বিলাসবহুল বাড়িতে বসে উৎসব পালন করছিলেন এবং এই ভ্রান্তিতে বাস করছিলেন যে তারা খুব সহজেই নুসরাতকে চিরতরের জন্য পিষে ফেলেছেন। তাদের মনে হচ্ছিল যে এক একাকী অসহায় ও গর্ভবতী মহিলা আদালতের এই ভয়াবহ প্যাঁচে ভয় পেয়ে নিজেই নিজের সব অধিকার ছেড়ে দেবে। তারা নিজেদের সেই ছোট জয়ের নেশায় এত অন্ধ হয়ে গিয়েছিলেন যে তাদের নিজেদের আশেপাশে ঘনীভূত সেই ভয়াবহ ঝড়ের একদমই আন্দাজ ছিল না। কিন্তু সত্য তো এটি ছিল যে ফয়সাল নিজের সেই জঘন্য চালের মাধ্যমে এক ঘুমিয়ে থাকা হিংস্র সিংহকে জাগিয়ে দিয়েছিল, যে এখন তার শিকার করার জন্য পুরোপুরি তৈরি হয়ে বসেছিল। রায়হান সেই সব ঘুঁটি নিখুঁতভাবে সাজিয়ে দিয়েছিল, যা ভবিষ্যতে আদালতের সেই বড় ও চূড়ান্ত দাবার চালে ফয়সাল এবং তার লোভী পরিবারকে চারপাশ থেকে ঘিরে ফেলে মাত দিতে চলেছিল। নুসরাতও এখন নিজের চোখের জল পুরোপুরি মুছে নিয়েছিল এবং নিজের সেই অনাগত বাচ্চার উন্নত ভবিষ্যতের জন্য সেই ভয়াবহ মহাসংগ্রামের মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। পরের কয়েকদিন রায়হানের অ্যাপার্টমেন্টে এক ওয়ার রুমের মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, যেখানে রাতভর প্রমাণ খতিয়ে দেখা হতো এবং এক অত্যন্ত মজবুত আইনি কৌশল তৈরি করা হতো। রায়হান আদালতে ফয়সালের লাগানো প্রতিটি মিথ্যে অভিযোগের ধুলো ওড়ানোর জন্য সেই সমস্ত আধুনিক ও প্রযুক্তিগত প্রমাণ সংগ্রহ করা শুরু করে দিয়েছিল, যেগুলোকে মিথ্যে প্রমাণ করা কারও সাধ্যের কথা ছিল না। সে এটি প্রমাণ করতে চাইছিল যে আদালতের চোখে ধুলো দেওয়ার শাস্তি কতটা বেদনাদায়ক ও ভয়াবহ হতে পারে। ওদিকে তানিয়ার পরিবারের লোকেরা ফয়সালের এই মামলা নিয়ে কিছুটা চিন্তিত অবশ্যই ছিলেন, কিন্তু ফয়সাল নিজের মিষ্টি মিষ্টি কথা এবং মিথ্যে প্রমাণের জোরে তাদেরও পুরোপুরি বোকা বানিয়ে রেখেছিল। তানিয়াও নিজের অহংকারে মত্ত হয়ে সেই দিনের অধীর অপেক্ষায় ছিল যখন ফয়সাল আইনিভাবে পুরোপুরি আজাদ হয়ে তার স্বামী হয়ে যাবে। কিন্তু নিয়তি এই অহংকারী ও পাপিষ্ঠ লোকেদের জন্য এক অত্যন্ত আলাদা ও ভয়াবহ চিত্রনাট্য লিখে রেখেছিল, যার পর্দাফাঁস আদালতের সেই ঠান্ডা ও শান্ত কামরায় হতে চলেছিল। রায়হান জবাবে যে আইনি হলফনামা তৈরি করেছিল তা যে কোনো সাধারণ নথি থেকে খুব আলাদা ছিল, কারণ তাতে শুধু রক্ষার আর্জি ছিল না, বরং ফয়সালের সব অপরাধের এক পুরো চার্জশিট শামিল ছিল। এটি এক এমন টাইম বোমা ছিল যা সরাসরি আদালতের প্রথম শুনানির দিনে পুরো বিস্ফোরণের সাথে ফাটতে চলেছিল। এখন সেই মুহূর্ত খুব কাছে চলে এসেছিল, যখন ন্যায়ের মন্দিরে সত্য ও মিথ্যার এক অত্যন্ত ভয়ঙ্কর ও চূড়ান্ত মুখোমুখি মোকাবিলা হতে চলেছিল, যেখানে কেউ কারও ওপর দয়া দেখাবে না। নুসরাত আয়নায় নিজেকে দেখল এবং এক দীর্ঘশ্বাস ফেলে নিজের মনকে শক্ত করল। রায়হান নিজের কালো কোট পরল এবং এক বিপজ্জনক হাসির সাথে বলল যে চলো, এখন তাদের আসল রূপ দেখানোর সময় চলে এসেছে। পারিবারিক আদালতের সেই বড় কামরায় এক অদ্ভুত দমবন্ধ করা এবং ভারী উত্তেজনার পরিবেশ ছিল, যেখানে আজ এক নির্দোষের ভাগ্যের ফয়সালা হতে চলেছিল। ফয়সাল এবং তার মা হামিদা বেগম মুখে এক অত্যন্ত অহংকারী ও মিথ্যা জয়ের হাসি নিয়ে বসেছিলেন। তাদের ঠিক পেছনে তানিয়া এবং তার ধনী বাবাও উপস্থিত ছিলেন।
তখনই আদালতের ভারী দরজা খুলল এবং নুসরাত রায়হানের সাথে পুরো আত্মবিশ্বাসের সাথে ভেতরে পা রাখল, যা দেখে ফয়সালের হাসি এক মুহূর্তের জন্য গায়েব হয়ে গেল। জজ নিজের চেয়ারে বসতেই আদালতের কার্যক্রম শুরু হল এবং ফয়সালের সেই চতুর আইনজীবী খুব আক্রমণাত্মকভাবে নিজের বিতর্ক শুরু করে দিলেন। সে জজের সামনে কিছু ঝাপসা ছবি পেশ করল এবং খুব উঁচু ও তীক্ষ্ণ গলায় চিৎকার করে আদালতকে বলল যে এই চরিত্রহীন মহিলা নিজের স্বামীকে ধোঁকা দিচ্ছিল এবং এই ছবিতে দেখা যাওয়া লোকটি এর আসল প্রেমিক। নিজের আইনজীবীর কথাকে প্রভাবী করার জন্য হামিদা বেগম মিথ্যা চোখের জল ফেলে এক অত্যন্ত জঘন্য নাটক শুরু করে দিলেন। তিনি কাঁদতে কাঁদতে জজের কাছে আর্জি জানালেন যে তার বউ তাদের ভদ্র ছেলের জীবন পুরোপুরি বরবাদ করে দিয়েছে এবং বংশের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। তিনি জজের কাছে এটিও মিথ্যা বললেন যে নুসরাত পালানোর সময় তাদের পৈতৃক গয়না চুরি করে নিয়েছে, তাই তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। ফয়সালের আইনজীবীর এই জোরালো ও মিথ্যা যুক্তির পর পুরো কোর্টরুমে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে আসল এবং তানিয়ার পরিবারের লোকেরা নুসরাতের দিকে অত্যন্ত ঘৃণা ভরা নজরে দেখতে লাগল। কিন্তু তারা এই বিষয়ে একদমই অজানা ছিলেন যে রায়হান নিজের সিটে খুব শান্তভাবে বসে এই পুরো নাটকের আনন্দ নিচ্ছিল এবং নিজের পালের অপেক্ষা করছিল। জজ যখন বিবাদী পক্ষকে নিজের অবস্থান পরিষ্কার করার ইশারা করলেন, তখন রায়হান নিজের জায়গা থেকে উঠল এবং তার মুখের সেই ঠান্ডা হাসি দেখে ফয়সালের হঠাৎ অদ্ভুত ঘাবড়ানি অনুভব হতে লাগল। রায়হান খুব মেপে এবং শান্ত ভঙ্গিতে জজকে বলল যে বিরোধী আইনজীবী আদালতের যে মূল্যবান সময় এই নাটকে বরবাদ করেছেন তার জন্য তাকে জরিমানা করা উচিত। সে নিজের ফাইল থেকে একটি পেনড্রাইভ বের করল এবং বলল যে আমি আদালতকে দেখাতে চাই যে মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকা এই ইমারত কতটা বেশি দুর্বল ও অন্তঃসার শূন্য। রায়হান জজের অনুমতি নিয়ে সেই পেনড্রাইভটি স্ক্রিনে চালাল, যাতে সেই হোটেলের একদম পরিষ্কার এবং 4K কোয়ালিটির সিসিটিভি ফুটেজ মজুদ ছিল। ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছিল যে মহিলা অজানা লোকের সাথে হোটেলে যাচ্ছিল সে নুসরাত নয়, বরং এক স্ট্রাগলিং অ্যাক্ট্রেস ছিল যার মুখ কিছুটা নুসরাতের সাথে মিলত। এই চমকে দেওয়া ভিডিওটি দেখে ফয়সালের আইনজীবীর মুখের রং পুরোপুরি উড়ে গেল এবং হামিদা বেগমের কান্না হঠাৎ তাদের গলার কাছেই আটকে গেল। রায়হান ফয়সালের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেই প্রমাণিত স্টেটমেন্ট পেশ করে দিল, যাতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে ফয়সাল এই মিথ্যা নাটকের জন্য 5 লক্ষ টাকা অ্যাডভান্স ট্রান্সফার করেছিল। রায়হানের এই প্রথম ও জোরালো আইনি আঘাত ফয়সালের সেই পুরো মিথ্যার প্রাসাদকে চোখের পলকে পুরোপুরি ধূলিসাৎ করে দিল। কিন্তু রায়হানের হামলা এখনও থামার ছিল না। সে তৎক্ষণাৎ দ্বিতীয় ফাইলটি খুলল এবং জজের সামনে কিছু অডিও রেকর্ডিং এবং হোয়াটসঅ্যাপ চার্ট রেখে দিল। সে জজকে জানাল যে কিভাবে এই লোভী মহিলা গত কয়েক মাস ধরে যৌতুকের জন্য নুসরাতকে লাগাতার ব্ল্যাকমেল করছিলেন। রায়হান আদালতের স্পিকারে হামিদা বেগমের সেই কল রেকর্ডিং চালিয়ে দিল। সেই কর্কশ আওয়াজ প্রতিধ্বনিত হতেই হামিদা বেগমের সেই ভদ্র ও অসহায় মায়ের মুখোশ পুরোপুরি ছিঁড়ে গেল এবং তার আসল ভয়াবহ মুখ সবার সামনে চলে আসল। রায়হান ধারা 498-এর উল্লেখ করে বলল যে এটি মানসিক ও শারীরিক নির্যাতনের অত্যন্ত গুরুতর মামলা, যা আদালতের গুরুত্বের সাথে নেওয়া উচিত। নিজের কেস পুরোপুরি হাত থেকে ফসকে যেতে দেখে ফয়সালের আইনজীবী খুব বাজেভাবে খেপে গেল এবং সে নিজের শেষ ও সবচেয়ে নোংরা চালচালার মরিয়া চেষ্টা করল। সে নির্লজ্জভাবে জাজের দিকে তাকিয়ে চিৎকার করে বলল যে এই মহিলা এক অবৈধ বাচ্চার মা হতে চলেছে, তাই ফয়সালের এর থেকে তৎক্ষণাৎ তালাক পাওয়া উচিত। ফয়সালের আইনজীবীর এই নীচ কথা শুনে রায়হানের ভয়াবহ রাগ আসল এবং সে নিজের মুষ্টি শক্ত করে নিল, কিন্তু সে নিজের আবেগ খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রেখে জাজকে বলল যে আমি খুশি যে বিরোধী আইনজীবী নিজে এই বিষয়টি তুলেছেন, কারণ আমার কাছে এরও অত্যন্ত পোক্ত ও বৈজ্ঞানিক জবাব মজুদ আছে। রায়হানের এই কথা শুনে ফয়সালের বুক ধড়ফড় করতে লাগল। রায়হান নিজের ব্যাগ থেকে এক সিল করা মেডিকেল খাম বের করল এবং সেটি খুব সম্মানের সাথে জাজের টেবিলে রেখে বলল যে এটি কোনো সাধারণ কাগজ নয়, বরং এক অনাগত বাচ্চার সম্মানের সবচেয়ে বড় প্রমাণ। সে জানাল যে এটি দেশের সবচেয়ে নামী হাসপাতাল থেকে করানো নিপ্ট ডিএনএর এক অত্যন্ত প্রমাণিত মেডিকেল রিপোর্ট, যা আইনি অনুমতি নিয়ে করানো হয়েছে।
এই টেস্টের মাধ্যমে বাচ্চার জন্মের আগেই তার জৈবিক পিতার সঠিক ও নির্ভুল পরিচয় শনাক্ত করা যেতে পারে, যাতে কোনো ভুল হবার অবকাশ থাকে না। রায়হানের সেই প্রতিধ্বনিত হওয়া আওয়াজ আদালতের কোনায় কোনায় এক ভয়াবহ নিস্তব্ধতা তৈরি করে দিয়েছিল। এবং ফয়সালের এখন মনে হচ্ছিল যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। রায়হান জজের চোখে সরাসরি তাকিয়ে বলল যে এই ডিএনএ রিপোর্ট অনুযায়ী এটি 100% প্রমাণিত হয়ে গিয়েছে যে নুসরাতের গর্ভে বেড়ে ওঠা বাচ্চার জৈবিক পিতা আর কেউ নয়, বরং ফয়সালী। সে আরও বলল যে এই লোক নিজের রক্তকেই অবৈধ বলে না শুধু আদালতের, বরং পুরো মানবিকতার অনেক বড় অপমান করেছে। এটি শুনতেই আদালতে এক জোরালো বিস্ফোরণের মতো হল, এবং পেছনে বসা তানিয়ার বাবা রাগে নিজের চেয়ারে জোরে লাথি মারলেন। হামিদা বেগমের মুখ এমন হয়ে গিয়েছিল যেন তার শরীর থেকে কেউ সব রক্তই বের করে নিয়েছে, এবং তিনি এখন ভয়ে খুব বাজেভাবে কাঁপতে লাগলেন। ফয়সালের আইনজীবী নিজের মাথা ধরে বসে পড়ল, কারণ সে খুব ভালো করে জানত যে এখন দুনিয়ার কোনো আইনই তার মক্কেলকে বাঁচাতে পারবে না, এবং খেলা পুরোপুরি খতম হয়ে গিয়েছে। জজ নিজের চশমা দিয়ে সেই ডিএনএ রিপোর্টটি খুব মন দিয়ে পড়লেন, এবং তার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি ফয়সালের দিকে এক অত্যন্ত তীক্ষ্ণ ও ঘৃণাভরা নজরে দেখলেন, যে এখন ঘামে ভিজে শুধু মাটির দিকে তাকিয়েছিল। রায়হান নিজের শেষ যুক্তি দিয়ে বলল যে আদালতকে এই মা ছেলে দুজনকে এমন কঠোর শাস্তি দেওয়া উচিত যা পুরো সমাজের জন্য এক অনেক বড় দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। নুসরাত যে এতক্ষণ নিজের জায়গায় চুপচাপ বসেছিল, তার চোখে এখন চোখের জলের বদলে এক অত্যন্ত অদ্ভুত স্বস্তি ও সত্যিকারের গর্ব দেখা যাচ্ছিল। সে রায়হানের দিকে দেখল, যে তাকে এক হালকা হাসি দিল এবং চোখের ভাষায় জানিয়ে দিল যে তারা এই সবচেয়ে বড় যুদ্ধ জিতে নিয়েছে এবং সত্যের জয় হয়েছে। আজ আদালতের ঘরে এক অসহায় মহিলা নিজের আত্মসম্মানের লড়াই এত চমৎকারভাবে জিতেছিল যে সেখানে উপস্থিত প্রতিটি মানুষ মনে মনে তার এই অসীম সাহসের প্রশংসা করছিল। ফয়সল এবং হামিদা বেগম, যারা কয়েক ঘণ্টা আগে পর্যন্ত নিজেদের কোনো বাদশার চেয়ে কম মনে করছিলেন না, এখন আদালতের সেই কাঠগড়ায় দুজন অত্যন্ত নীচ ও ছোট অপরাধীর মতো কেঁপে কেঁপে দাঁড়িয়েছিলেন। তাদের দ্বারা রচিত সব ষড়যন্ত্র, সব মিথ্যা প্রমাণ এবং তাদের সেই সব দাপট রায়হানের এক ছোট পেনড্রাইভ ও মেডিকেল রিপোর্টের সামনে পুরোপুরি ধূলিসাৎ হয়ে গিয়েছিল। আদালতের পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল, এবং সবাই জজের সেই ঐতিহাসিক রায়ের অধীর অপেক্ষায় ছিল, যা এই পাপীদের ভবিষ্যৎ ঠিক করতে চলেছিল। এটি শুধু এক আইনি লড়াই ছিল না, বরং এটি অহংকারের উপর সত্যের এবং অন্যায়ের উপর ন্যায়ের এক অত্যন্ত জোরালো ও ভয়াবহ জয় ছিল, যা যুগ যুগ ধরে মনে রাখা হবে। রায়হান প্রমাণ করে দিয়েছিল যে এক সত্যিকারের বন্ধু এবং এক সৎ আইনজীবী যদি সংকল্প নেয়, তবে সে বড় থেকে বড় শয়তানকেও তার হাঁটুর ওপর আনতে পারে। এখন সেই সময় এসে গিয়েছিল যখন কর্মের পুরো হিসাব নিকাশ হতে চলেছিল, এবং সেই বেদনাদায়ক রাতের পুরো বদলা সুদ সমেত সেই পাপিষ্ঠ লোকেদের কাছ থেকে উসুলো করা হতে চলেছিল। তানিয়ার বাবা আর সহ্য করতে পারলেন না। তিনি নিজের জায়গা থেকে উঠে সরাসরি ফয়সালের কাছে গেলেন, এবং কিছু না ভেবেই তিনি ফয়সালের গালে এক অত্যন্ত জোরালো থাপ্পড় কষিয়ে দিলেন। সেই থাপ্পড়ের শব্দে পুরো আদালতে আরও একবার নিস্তব্ধতা ছেয়ে গেল, এবং জজও এইবার তাকে আটকানোর কোনো চেষ্টা করলেন না। তানিয়ার বাবা ফয়সালের চোখে চোখ রেখে বললেন যে, তুমি আমার মেয়ের জীবনের সাথে খেলার যে স্পর্ধা করেছ, তার দাম তোমাকে তোমার বাকি জীবন নরকে কাটিয়ে দিতে হবে। ফয়সাল নিজের গাল ধরে মাটিতে বসে পড়ল এবং তার চোখ দিয়ে অসহায়তার জল বইতে লাগল। তানিয়াও ফয়সালের দিকে এক ঘৃণা ভরা নজর দিল এবং নিজের বাগদানের সেই দামি আংটি খুলে সরাসরি ফয়সালের মুখে ছুঁড়ে মারল এবং নিজের বাবার সাথে আদালত থেকে বাইরে চলে গেল। আদালতের সেই ভারী ও ভয়াবহ নিস্তব্ধতা চিরে জজ সাহেব নিজের কাঠের হাতুড়ি মেঝেতে জোরে ঠুকলেন এবং নিজের ঐতিহাসিক রায় শোনাতে শুরু করলেন। তিনি নিজের কঠোর গলায় বললেন যে সমাজে মহিলাদের বিরুদ্ধে হওয়া এমন জঘন্য অপরাধকে কোনো মতেই সহ্য করা যায় না। বিচারপতি ফয়সাল এবং হামিদা বেগমকে, এক নির্দোষ ও গর্ভবতী মহিলাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করার পুরো দোষী সাব্যস্ত করলেন। তিনি ধারা 498-এর অধীনে তাদের দুজনকে 5-5 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনালেন। এর সাথে আদালতের মূল্যবান সময় বরবাদ করার অপরাধে তাদের ওপর আলাদা করে মোটা জরিমানাও লাগানো হল।
সাজা শোনানোর পর জজ সেই সম্পত্তিরও ফয়সালা করলেন। আদালত আদেশ দিল যে সেই বিলাসবহুল বাড়ি এখন পুরোপুরি এবং আইনিভাবে শুধু নুসরাতের হবে। এছাড়া আদালত ফয়সালকে এই কড়া নির্দেশ দিল যে তাকে নুসরাত এবং তার বাচ্চার ভরণপোষণের জন্য নিজের বেতনের এক অত্যন্ত বড় অংশ প্রতি মাসে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। যেমনই জজ নিজের রায় শুনিয়ে আদালতের কার্যক্রম শেষ করলেন, পুলিশের জওয়ানরা এগিয়ে এসে ফয়সাল ও হামিদা বেগমের হাতে লোহার ভারী হাতকড়া পরিয়ে দিলেন। হাতকড়ার সেই ঠান্ডা ও ডাবানো আওয়াজ সেই মা ছেলের সব অহংকার ও মিথ্যে দাপটকে সব সময়ের জন্য চুরমার করে দিল। হামিদা বেগম আজ সেই আদালতের মেঝেতে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন এবং পুলিশদের কাছে দয়ার ভিক্ষা চাইছিলেন। ফয়সালের অবস্থা তো আরও বেশি করুণ ও লজ্জাজনক হয়ে উঠেছিল। তানিয়ার বাবা ফয়সালকে নিজের কোম্পানি থেকে চিরতরের জন্য বরখাস্ত করে দিলেন এবং ইন্ডাস্ট্রিতে তাকে ব্ল্যাকলিস্ট করিয়ে দিলেন। এখন ফয়সালের কাছে না তো ধনসম্পদ ছিল, না সম্মান, আর না তো সেই মিথ্যে প্রতিপত্তি যেটির ওপর সে কখনো এত বেশি অহংকার করত। ফয়সাল কাঁদতে কাঁদতে নুসরাতের দিকে দেখল এবং নিজের হাঁটু গেড়ে বসে তার কাছে নিজের করা ভয়াবহ গুনাহের ক্ষমা চাইতে লাগল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। নুসরাত কোনো আবেগ না দেখিয়ে খুব ঠান্ডা নজরে সেই লোকটিকে দেখল। সে ফয়সালকে বলল যে, তোমার মতো লোভী ও স্বার্থপর মানুষের জন্য আমার হৃদয়ে এখন ঘৃণাও বেঁচে নেই, কারণ তুমি আমার ও আমার বাচ্চার জন্য অনেক আগেই মরে গিয়েছ। রায়হান নুসরতের কাঁধে নিজের মজবুত হাত রাখল এবং তাকে সেই দম বন্ধ করা পরিবেশ থেকে বাইরে খোলা আকাশের নিচে নিয়ে আসল। আদালতের বাইরে বেরোতেই নুসরাত এক গভীর শ্বাস নিল এবং তার চোখ থেকে খুশির কিছু জল উপচে পড়ল। সে ঘুরে রায়হানের চোখের দিকে দেখল এবং কিছু না বলেই তাকে নিজের হৃদয়ের গভীর থেকে অনেক অনেক ধন্যবাদ জানাল। সময় নিজের গতিতে এগিয়ে চলতে থাকল এবং ধীরে ধীরে অতীতের সেই কালো ও ডরাবনো মেঘ পুরোপুরি কেটে গেল। আজ পুরো ৩ বছর কেটে গিয়েছে এবং সময় নুসরাতের প্রতিটি সেই গভীর ক্ষত পুরোপুরি ভরিয়ে দিয়েছে। এখন সে কোনো অসহায় মহিলা নয়, বরং এক অত্যন্ত মজবুত, স্বনির্ভর এবং হাসিখুশি মানুষ হয়ে উঠেছে। এক অত্যন্ত সুন্দর ও রোদে ঝিলমিল করা সবুজ বাগানে নুসরাত এক বেঞ্চে বসে খুব ভালোবেসে হাসছে। কিছু দূরেই এক অত্যন্ত মিষ্টি ও ছোট্ট বাচ্চা, যে এখন প্রায় ২.৫ বছরের হয়ে গিয়েছে, নিজের ছোট ছোট ও টলমলে পায়ে দৌড় দিচ্ছে। সেই বাচ্চার নিষ্পাপ হাসি সেই পুরো বাগানের শান্ত পরিবেশে এক অত্যন্ত জাদুকরী ও সুরেলা সঙ্গীত মিশিয়ে দিচ্ছে। তখনই সেই বাচ্চা নিজের তোতলামি ও মিষ্টি গলায় পাপা পাপা বলতে বলতে নিজের ছোট ছোট হাত হাওয়ায় ছড়িয়ে দিল এবং এক লম্বা চওড়া মানুষের দিকে দৌড় দিল। সেই মানুষটি আর কেউ নয়, বরং রায়হান ছিল, যে নিজের হাঁটুর উপর বসে সেই ছোট্ট ফেরেশতাকে নিজের মজবুত বাহুডোরে ভরে নিল এবং তাকে হাওয়ায় উঁচুতে ছুড়ে দিল। রায়হানের চোখে সেই বাচ্চার জন্য যে নিঃস্বার্থ ভালোবাসা ও মমতা উপচে পড়ছিল, তা দেখে কেউ বলতেই পারত না যে সে সেই বাচ্চার জন্মদাতা পিতা নয়। এই ৩ বছরে রায়হান ও নুসরাতের সেই পবিত্র ও গভীর সম্পর্ক, যা কখনো শুধু ছোটবেলার এক অত্যন্ত নিষ্পাপ বন্ধুত্ব ছিল, এখন এক অত্যন্ত সুন্দর ও মজবুত জীবনসঙ্গীর বন্ধনে বদলে গিয়েছিল। রায়হান শুধু নুসরাতকে সেই ভয়াবহ কষ্ট থেকে বের করেনি, বরং সে সেই অনাগত বাচ্চাকেও নিজের নাম দিয়ে দুনিয়ার সব খোঁটা থেকে চিরতরের জন্য বাঁচিয়ে নিয়েছিল। নুসরাত নিজের জায়গা থেকে উঠল এবং হেঁটে তাদের দুজনের কাছে এসে দাঁড়িয়ে গেল। রায়হান এক হাতে সেই ছোট্ট বাচ্চাকে নিজের কোলে তুলল এবং নিজের অন্য হাত দিয়ে খুব কোমলতার সাথে নুসরাতের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। সে ঝুঁকে নুসরাতের কপালে এক অত্যন্ত ভালোবাসা ও সম্মান ভরা চুম্বন দিল, যা কিছু না বলেই তাদের এই অটুট ও পবিত্র সম্পর্কের সব কাহিনী বয়ান করে দিল। নুসরাত নিজের মাথা রায়হানের মজবুত কাঁধে রেখে দিল এবং নিজের চোখ বন্ধ করে সেই মুহূর্তের অসীম শান্তি ও স্বস্তি নিজের ভেতরে পুরোপুরি অনুভব করতে লাগল। তার মনে পড়ল যে কিভাবে এক রাতে তাকে বৃষ্টিতে রাস্তায় মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল এবং কিভাবে ভগবান রায়হানের রূপে এক ফেরেশতা পাঠিয়ে তার পুরো পৃথিবীই বদলে দিলেন। এটি রায়হানের সেই নিঃস্বার্থ ও সত্যিকারের ভালোবাসাই ছিল, যা তাকে ফের বাঁচতে শিখিয়েছিল
এবং তাকে এই কথার পুরো বিশ্বাস জুগিয়েছিল যে সে খুশি থাকার যোগ্য। অন্যদিকে জেলের সেই ঠান্ডা অন্ধকার ও ভয়াবহ শলাকার পেছনে ফয়সাল ও হামিদা বেগম নিজেদের সেই জঘন্য ও লোভী চিন্তার বেদনাদায়ক শাস্তি ভোগ করছিলেন। প্রতিটি দিন ও প্রতিটি রাত তাদের সেই পাপের কথা মনে করিয়ে দিত যা তারা এক নির্দোষ ও গর্ভবতী মহিলার সাথে করেছিলেন। কর্মের এটাই সেই সবচেয়ে বড় ও অটল নিয়ম যে মানুষ যে খারাপ বীজ বোনে তাকে একদিন না একদিন সেই তেতো ফলটি নিজেই খেতে হয়। ফয়সাল প্রায়ই জেলের সেই মজবুত দেওয়ালগুলোর দিকে তাকিয়ে থাকত। সে ভাবত যদি সে সেদিন নিজের অনুগত স্ত্রীর ওপর সন্দেহ না করত এবং ধনসম্পদের নেশায় অন্ধ না হতো, তবে আজ সেও সেই বাচ্চার সাথে এক খুশহাল জীবন কাটাত। কিন্তু নিয়তির খেলায় কোনো রিটেক হয় না, এবং কর্মের সেই ভারী চাবুক যখন মানুষের ওপর পড়ে তখন তার আওয়াজ সবসময় খামোশই থাকে। এই গল্প আমাদের এই অত্যন্ত গভীর শিক্ষা দেয় যে সত্য ও সততার রাস্তা যতই কঠিন হোক না কেন, শেষে সবসময় তারই শানদার জয় হয়। নুসরাত নিজের সেই বেদনাদায়ক অতীতকে এক অত্যন্ত বড় শক্তিতে পরিণত করে নিল এবং সমাজের সেই সব পুরনো শৃঙ্খল ভেঙে এক নতুন ইতিহাস লিখে দিল। সে এটি প্রমাণ করে দিল যে একজন মহিলা দুর্বল নয়, এবং যদি সে নিজের বাচ্চার জন্য দাঁড়িয়ে যায় তবে দুনিয়ার কোনো শক্তি তাকে ঝোঁকাতে পারে না। রায়হানের মতো মানুষ সমাজের জন্য এক অনেক বড় আশার আলো, যারা এটি বলেন যে সত্যিকারের ভালোবাসা শুধু হাসিল করার নয়, বরং কোনো শর্ত ছাড়াই সাথে থাকার নাম। সে নিজের শক্তি ও বুদ্ধিকে কাউকে নিচু দেখানোর জন্য নয়, বরং এক অসহায় মানুষকে বিচার পাইয়ে দিতে এবং তাকে এক নতুন ও সুন্দর জীবন দেওয়ার জন্য ব্যবহার করেছে। তাদের দুজনের এই বেমিসাল ও সুন্দর কাহিনী সব সময় সেই সব মানুষদের প্রেরণা দিতে থাকবে যারা নিজের জীবনের সমস্যায় হার মেনে অন্ধকারে হারিয়ে যায়। আজ নুসরাতের সেই বিলাসবহুল পুরনো বাড়িকে এক অত্যন্ত মহৎ কাজের জন্য এক অনাথ আশ্রম এবং মহিলা আশ্রমে বদলে দেওয়া হয়েছে। সেখানে অসহায় ও পীড়িত মহিলাদের থাকার জায়গা এবং বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হয়, যাতে সমাজে অন্য কোনো নির্দোষ মহিলাকে সেই ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যেতে না হয়। নুসরাত নিজে সেই আশ্রমের দেখভাল করে এবং সেই মহিলাদের নিজের পায়ে দাঁড়াতে শেখায়, যাতে তারাও নিজের হারিয়ে যাওয়া সম্মান ও সাহস ফিরে পেতে পারেন। জীবনের এই চক্র এভাবেই চলতে থাকে, যেখানে ভালো কর্ম মানুষকে স্বর্গের মতো শান্তি দেয় এবং মন্দ কর্ম তাকে জীবন্ত অবস্থায় নরকের সেই দোরগোড়ায় এনে চিরতরের জন্য দাঁড় করিয়ে দেয়। নুসরাত, রায়হান এবং তাদের সেই ছোট্ট বাচ্চার এই সুন্দর ও ভালোবাসায় ঘেরা পরিবার আজ এই কথার সবচেয়ে বড় ও জীবন্ত প্রমাণ যে প্রতিটি অন্ধকার রাতের পর এক অত্যন্ত সুন্দর ও সোনালী সকাল অবশ্যই আসে। মন্দ যতই শক্তিশালী মনে হোক না কেন, কিন্তু প্রেম ও সত্যের সেই অসীম আলোর আগে তাকে একদিন হাঁটু গেড়েই বসতে হয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফয়সাল ও হামিদা বেগম কি তাদের কর্মের সঠিক সাজা পেয়েছেন এবং সত্যিকারের ভালোবাসায় কি এত শক্তি থাকে যে তা প্রতিটি গভীর ক্ষত ভরিয়ে দিতে পারে? নিজের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। গল্পটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।